আজকে আমরা আলোচনা করব ক্লাচ নিয়ে। বেসিক্যালি আমরা আমাদের সিলেবাসের মধ্যে ক্লাচ কাকে বলে, ক্লাচের কি ফাংশন এবং ক্লাচ কিভাবে কাজ করছে, মানে ওয়ার্কিং প্রিন্সিপালটাই বেসিক্যালি এখানে লাগবে। যদিও এর প্র্যাকটিক্যাল আমাদেরকে সেভাবে করতে হবে না, কারণ কি ক্লাচের প্র্যাকটিক্যালটা এমএমবি স্টুডেন্টরা করে থাকে। নর্মালি আমরা যখন প্রথম আমাদের আলোচনা শুরু হয়, অর্থাৎ আমরা যখন ফার্স্ট আমাদের অটোমোবাইল চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, তখন হয়তো তোমাদের মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ইঞ্জিন যখন ফুল রানিং কন্ডিশনে থাকে তখন ইঞ্জিনের দুটো পার্ট থাকে। বেসিক্যালি ইঞ্জিন একটা সাইড থাকে যেটা কি বলছি না আমরা পাওয়ার জেনারেশন ইউনিট আপ টু ফ্লাই হুইল পর্যন্ত, যেটাকে আমরা বলছি পাওয়ার জেনারেশন ইউনিট। ফ্লাই হুইলের পর যে অংশটা থাকছে সেটাকে বলছি পাওয়ার ট্রান্সমিশন ইউনিট। পাওয়ার জেনারেশন ইউনিটের মধ্যে টোটাল ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে যা যা অর্থাৎ ফ্লাই হুইল পর্যন্ত এদিকে তুমি যা যা পাচ্ছ এটা কিন্তু তোমার কি মধ্যে আসছে না পাওয়ার জেনারেশন ইউনিটের মধ্যে আসছে। এখন এই যে পাওয়ার জেনারেশন ইউনিট তুমি যেটা বলছো বা তুমি যেটা দেখছো, এই পাওয়ার জেনারেশন ইউনিটের মধ্যে আমরা কিন্তু অটো ইলেকট্রিক্যাল থেকে শুরু করে মেকানিক্যাল পোর্শন এভরিথিং ওখানে কভার আপ হচ্ছে। তার মধ্যে পলিউশন কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু ওর মধ্যে থাকছে, যেটা অলরেডি আমরা পুরোপুরি সিলেবাস কভার করে নিয়েছি। পাওয়ার ট্রান্সমিশন ইউনিট যেটা আছে, অর্থাৎ আমি ইঞ্জিনের পর, এবার আমরা এখানে যে ইঞ্জিনগুলো নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু স্টেশনারি ইঞ্জিন আছে, আবার অটোমোটিভ ইঞ্জিন আছে। স্টেশনারি ইঞ্জিনের ক্ষেত্রে আমরা অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, ধরো আমাদের যে জেনসেট ইঞ্জিন আছে, তাহলে জেনারেটরের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটা কি হচ্ছে না আমি ফ্লাই হুইলের পরে জেনারেটরটাকে লাগাবো, আমি ধরো ওই ইঞ্জিনটাকে নিয়ে গিয়ে আমি মেরিনে কাজে লাগাবো। অর্থাৎ আমি ধরো একটা সিম্পলি যে নৌকাগুলো চলছে দেখবে কিছু স্পিড বোট ছাড়াও নর্মালি নৌকাতে দেখবে ভুটভুটি লাগানো থাকে, ঠিক আছে, ওখানে হচ্ছে ওই জেনসেটটা লাগানো আছে, তার সাথে একটা প্রপেলার লাগানো আছে, মানে ওই 5 ঘোড়া মেশিনটা লাগিয়ে দিয়েছি, তার সাথে ফ্লাইহুইলের পর একটা প্রপেলারকে বেঁধে দিয়েছি, দেখবে ও পিছনে এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছে, নৌকাটা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। ধরো আমি এবারে গাড়ির ক্ষেত্রে আসছি, গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে না আমার ফ্লাইহুইল পর্যন্ত পাওয়ারটা আমি পেলাম, ফ্লাইহুইলে যে এনার্জি আমি স্টোর করলাম মেকানিক্যাল এনার্জিটা, সেটাকে আমি তারপরে চাকাতে নিয়ে যাব এবং চাকাটাকে ঘুরিয়ে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাব। সেটা 2 হুইলারও হতে পারে, 4 হুইলারও হতে পারে, 6 হুইলার যা আছে যত ধরনের অটোমোটিভ গাড়ি আছে। সেখানে কি করছি না ওখানে একটা ট্রান্সমিশন ইউনিট কাজে লাগাচ্ছি, যে ট্রান্সমিশন ইউনিটটা ইঞ্জিনের পাওয়ারটাকে বা ইঞ্জিনের যে মেকানিক্যাল এনার্জি যেটা সেটাকে হুইলে ট্রান্সফার করবে। কার মাধ্যমে ট্রান্সফার করবে না ওখানে একটা গিয়ার বক্স আমরা রাখি, একটা প্রপেলার শ্যাফট থাকে, ডিফারেন্সিয়াল থাকে এবং অনেক ধরনের জিনিস থাকে যেগুলো অ্যাকচুয়ালি ট্রান্সমিশন ইউনিটের মেন মেন পার্টস। সেই তার মধ্য দিয়ে ওই মেকানিক্যাল এনার্জিটাকে আমরা হুইল পর্যন্ত ওটাকে ট্রান্সফার করে নিয়ে যাই এবং তারপরে হুইলটাকে ঘুরিয়ে গাড়িটাকে আমরা আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাই বা গাড়িটাকে আমরা বেসিক্যালি একটা ড্রাইভ দিয়ে থাকি। এই যে ইঞ্জিনের পাওয়ারটাকে ইঞ্জিন থেকে আমরা ফ্লাইহুইল থেকে বেসিক্যালি ফ্লাইহুইল থেকে হুইল পর্যন্ত নিয়ে যাব, এই নিয়ে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাতে একটা ব্রিজ আমরা ব্যবহার করব। এই ব্রিজটাই হচ্ছে আমাদের ক্লাচ। ব্রিজটা কার মধ্যে কার না ফ্লাইহুইল এবং গিয়ার বক্স। গিয়ার বক্স বেসিক্যালি কি কাজ করে না, গিয়ার বক্স যদিও আমাদের সিলেবাসে নেই তবু আমি যদি অল্প কথায় বলতে চাই, তাহলে গিয়ার বক্সের কাজ হলো আমার ইঞ্জিন যে আরপিএমটা প্রডিউস করছে সেই আরপিএমটা তো একটা ওভারঅল একটা কনস্ট্যান্ট আরপিএম থাকে নর্মালি, ইঞ্জিনের একটা নর্মাল স্পিডে চললে এই আরপিএম, সেই আরপিএমটাকে আমাকে প্রয়োজন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য লোড অ্যান্ড রিকোয়ারমেন্ট আমরা কি করছি সেই আরপিএমটাকে কমা বাড়া করতে পারি। অর্থাৎ ইঞ্জিন আরপিএমটাকে ভেহিকেল স্পিডে আমরা কনভার্ট করব এবং তার সাথে সাথে লোডের সাথে সাথে চাকার মধ্যে টর্ক ট্রান্সমিট করব। যে টর্ক নিয়ে আমরা অনেক আগে আলোচনা করেছি, টর্ক কি জিনিস, টর্কের কি কাজ। একটা হুইলকে ঘোরাতে গেলে প্রথমে ইনিশিয়াল আমাদের টর্ক বেশি লাগবে, তারপরে একটু কম লাগবে, স্পিড যত বাড়বে আস্তে আস্তে তোমার টর্কের খুব একটা প্রয়োজন হবে না, তখন তোমার নর্মাল আরপিএম। এই ধরনের সমস্ত কাজটা অ্যাকর্ডিং টু দ্য লোড অ্যান্ড স্পিড যে ভ্যারিয়েবল ম্যাটারগুলো থাকবে ট্রান্সমিশনের ক্ষেত্রে এবং হুইলটাকে পাওয়ার ট্রান্সমিটের ক্ষেত্রে আমরা গিয়ার বক্সের সাহায্য নিয়ে থাকি। এবার আমাদের ধরো আমি যদি একটা উদাহরণ দিই, ঘরে যখন আমার কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর কাজ করি, ধরে রাখো যে আমি হয়তো আমার
বাড়িতে একটা বাল্ব চেঞ্জ করতে হবে, বা আমার যে ফ্যানটা আছে সেই ফ্যানটার কোনো প্রবলেম হচ্ছে, সে আমার কাজ করতে হবে, বা ধরো তুমি একটা মিক্সার মেশিন আছে তোমার ওখানে, তুমি সেখানে কোনো প্রবলেম হয়েছে, তুমি সেটাকে কাজ করবে বা টেস্টিং করবে, সেক্ষেত্রে তুমি কি করো? নর্মালি আমরা যেটা করে থাকি, আমরা পাওয়ারটাকে ডিসকানেক্ট করে থাকি। পাওয়ার ডিসকানেক্ট করব মানে কি, আমি সুইচটাকে অফ করে তারপরে আমি বাল্ব চেঞ্জ করি, ফ্যানটার সমস্যা হলে ফ্যানটা দেখি, বা আমার ইলেকট্রিক কেটলিটার কোনো সমস্যা হয়েছে কিনা, ওয়াশিং মেশিনে কোনো সমস্যা হয়েছে কিনা, বা আমার আদার্স ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেখানে কাজটা করবার আগে আমরা সাবধানতা সহকারে কি করি না, পাওয়ার সুইচটাকে অফ করে দিই। অর্থাৎ যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আসছিল সেটাকে আমরা কাট করে দেওয়ার পর তারপরে আমরা ওখানে কাজ করি। সিমিলারলি যখন আমার একটা গিয়ার বক্সের আমি এখানে স্পিড ভ্যারিয়েশন করব, বা গিয়ার ট্রেন যেটা আছে, গিয়ার বক্সের মধ্যে ভেরিয়াস টাইপের গিয়ার ট্রেন আছে, সেখানে গিয়ারটাকে যখন আমি শিফটিং করব আমার প্রয়োজন অনুযায়ী, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, রিভার্স গিয়ার, এই যে গিয়ার চেঞ্জিং এর যে ব্যাপারটা আছে, যখন আমি এই ধরনের কোনো চেঞ্জ করব অ্যাজ পার রিকোয়ারমেন্ট, আমার প্রয়োজন অনুযায়ী, বা অ্যাজ পার লোড অফ দ্য ভেহিকেল, আমি যখন এখানে চেঞ্জেস আনবো, সেটা তো আমার নিজস্ব ব্যাপার, আমি কিভাবে চেঞ্জ করব। এই চেঞ্জ করবার সময় আমাকে কি করতে হবে, যে পাওয়ারটা আমার নিরবিচ্ছিন্ন ভাবে ফ্লাইহুইল থেকে গিয়ার বক্স পর্যন্ত আসছিল একটা ড্রাইভ শ্যাফটের মাধ্যমে, সেই জায়গায় আমাকে কাট করতে হবে। অর্থাৎ প্রতিবারে আমাকে ইঞ্জিনটাকে অফ করতে হবে, গিয়ার শিফট করতে হবে, আবার ইঞ্জিনটাকে অন করতে হবে, তারপরে আমাকে গাড়িটাকে সেই স্পিডে বা সেই গিয়ার রেশিওতে আমাকে ড্রাইভ করতে হবে। কিন্তু বাস্তবে এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ বারবার আমি গাড়িটাকে স্টার্ট করব, অফ করব, গিয়ার শিফটিং করব, আবার যাব, এটা সম্ভব নয়। তাহলে এখানে কি করতে হবে না, এখানে একটা ব্রিজ কাজ করতে হবে। ব্রিজটা কি কাজ করবে না, যখন আমার প্রয়োজন হবে ইঞ্জিনটার স্পিড ভ্যারিয়েশন করবা বা গিয়ার শিফটিং করবা, তখন আমি কি করব না, ইঞ্জিন থেকে পাওয়ারটা যেটা গিয়ার বক্সে আসছিল, যে ড্রাইভ শ্যাফটের মাধ্যমে আসছিল, সেই পাওয়ারটাকে কাট করে দেবো। কাট করে দিয়ে আমি কি করব না, আমি গিয়ার বক্সের থেকে ইঞ্জিনের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেবো, ঠিক যেভাবে সুইচ অফ করছিলাম আমি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। সেই সুইচ অফের কাজটা করবে কে, এখানে ক্লাচ কাজটা করবে। এই ক্লাচ কি করবে না, আমার যখনই গিয়ার শিফটিং এর প্রয়োজন হবে, তখন ও ইঞ্জিন থেকে গিয়ার বক্সের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা হচ্ছিল, যে এনার্জি ট্রান্সমিশন হচ্ছিল, সেটাকে ও কাট করে দেবে। আবার ঠিক যখনই আমার ওই গিয়ার শিফটিং হয়ে যাবে, আস্তে আস্তে আবার সেটা কিন্তু ওর সাথে কানেকশন করবে, অর্থাৎ জাস্ট একটা ব্রিজের মতো কাজ করবে। ক্লাচ সবসময় এনগেজ অবস্থাতে থাকে। আমরা নর্মালি যখন বাইক চালাচ্ছি বা যখন আমরা কার চালাচ্ছি, নর্মালি সবাই কার হয়তো সবাই চালাওনি, কিন্তু বাইক সবাই চালাচ্ছ। বাইকের ক্ষেত্রে তুমি দেখছো যখন আমি গিয়ার শিফটিং করছি, তখন আমি ক্লাচ লিভারটাকে টিপছি। এই যে ক্লাচ লিভারটাকে আমি যে চাপ দিলাম, বাট আমি সামনের দিকে টেনে নিয়ে এলাম, বা ক্লাচ লিভারটাকে আমি প্রেস করলাম, এই যে ক্লাচ লিভারটা প্রেস করা হলো মানে আমি ইঞ্জিন থেকে গিয়ার বক্সের ওখানে ডিসএনগেজমেন্ট করে দিলাম, পাওয়ার ট্রান্সমিশনটা এখানে ডিসএনগেজ হয়ে গেল। বেসিক্যালি এখানে ক্লাচটা ফ্লাইহুইলের সাথে একটা কম্প্যাক্ট ইউনিট হয়ে যুক্ত হয়ে থাকে। যখনই আমি ক্লাচ প্যাডেলটায় চাপ দেবো, বা আমার হাতে যে হ্যান্ড লিভার যেটা আছে, ক্লাচ লিভারটা, ক্লাচে চাপ দেবো, তখন কি হচ্ছে না, এই যে ক্লাচ যে আছে, এই ক্লাচটা এই যে ফ্রিকশন প্লেট হিসাবে ফ্লাইহুইলের সাথে আটকে থাকে। এটাকে একটা প্রেসার প্লেট দিয়ে আমি চেপে রাখি, এবং একটা ইউনিট কনস্ট্রাকশন হিসাবে ফ্লাইহুইল যখন ঘুরবে, ওই ক্লাচ প্লেটটাও ঘুরতে থাকবে, এবং তার মাঝখানের সাথে আমরা কি করবো না, একটা ফ্লাইং শ্যাফটের মাধ্যমে একটা ড্রাইভ শ্যাফট হিসেবে ওটাকে কাজ করে ওই শ্যাফটের পাওয়ারটাকে আমরা গিয়ার বক্সে ট্রান্সমিট করবো। আমি আসছি পুরো ডিটেলটাই তোমাদেরকে আমি দেখাবো, বোঝাবো, কিন্তু আমি তার আগে যে কথাগুলো বলতে চাইছি, অর্থাৎ আমি যখনই এই ক্লাচ প্লেটটাকে ফ্লাইহুইল থেকে সরিয়ে নেব, তখনই কিন্তু ফ্লাইহুইল সঙ্গে আমার যে ড্রাইভ শ্যাফট, মানে গিয়ার বক্সের ড্রাইভ শ্যাফট, তার কিন্তু পাওয়ারটা কাট হয়ে যাবে। আবার যখন আমি কি করবো, লিভারটাকে ছেড়ে দেবো, প্রয়োজনীয় আমার অ্যাটাচমেন্ট করে দেওয়ার পর, অর্থাৎ ফার্স্ট গিয়ারে ছিল সেকেন্ড গিয়ারে দিলাম, বা সেকেন্ড গিয়ার ছিল থার্ড গিয়ারে দিলাম, বা ফোর্থ গিয়ার থেকে আমি আবার ফার্স্ট গিয়ারে এলাম, এই যে বিষয়টা এখন করছি, তখন কিন্তু আমি এটা ডিটাচ করে রাখছি। আবার যেই আমি আমার প্রয়োজনীয় গিয়ারে সেট করে দিলাম, তারপরে তো আমাকে গিয়ারটাকে পাওয়ার ট্রান্সমিট করতে হবে, তখন আবার লিভারটা যেই ছেড়ে দেবো, বা প্যাডেল, ক্লাচ প্যাডেল যেটা যেটা ফোর হুইলার ক্ষেত্রে আছে, প্যাডেলটা যেই আমি রিলিজ করে দেবো, আস্তে আস্তে ক্লাচটা ওই ফ্লাইহুইলের গায়ে আবার চেপে যাবে, এবং ফ্লাইহুইল থেকে পাওয়ারটা ড্রাইভ শ্যাফটের মাধ্যমে ট্রান্সমিট হতে থাকবে গিয়ার বক্স পর্যন্ত। এটা গেল একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ কি হচ্ছে না, আমি যখন গাড়িটাকে স্টার্ট করছি,
ডাইরেক্ট যদি আমার একদম ইঞ্জিন স্টার্ট করার সাথে হুইল পর্যন্ত পাওয়ারটা যদি কনভার্সেশনের জন্য যদি রাস্তাটা করা থাকে, তাহলে কি একটা ইনিশিয়াল একটা জার্কিং হবে, স্টার্ট দেবে একটা জার্কিং হবে, গাড়ি হুট করে আরপিএম নেবে, হুইলও আরপিএম কনভার্ট হয়ে যাবে। এটাকে যাতে না হয়, টু অ্যাভয়েড দিস টাইপ অফ হ্যাজার্ড, আমরা কি করছি না ওখানে ক্লাচের ব্যবহার করছি। যে কোনো ধরনের জার্কিং বলো, শকিং বলো, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করবে কে? ক্লাচ কাজ করবে। তুমি ইনিশিয়ালি গাড়িটা ডাউন রাস্তায় নামছো, গিয়ার বক্স ছিল তোমার, গিয়ার বন্ধ, তুমি কি করলে না ইঞ্জিনের থেকে পাওয়ারটা নেবো না, তুমি ক্লাচ করে করে নামছো, ব্রেক করবে, ইনস্ট্যান্ট ব্রেক করবে, তুমি গিয়ার শিফটিং করতে পারছো না, যদি কনস্ট্যান্ট ব্রেক করে দাও, ইঞ্জিনের যেহেতু পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছিল, ওই ওই যে লোডে ঘুরছিল, ইঞ্জিন আরপিএম এর সঙ্গে যদি ম্যাচ না করে ইঞ্জিনটা স্টপ হয়ে যাবে। এই ধরনের প্রবলেমের জন্য কি করছি আমরা? ক্লাচটাকে টিপে দিচ্ছি। তোমরা যারা বাইক চালাও তোমরা কিন্তু নিশ্চয়ই জানো আমি কি কথাটা বলছি। অর্থাৎ আমরা প্রয়োজন যখন আমার পড়ছে, আমি করছি কি ক্লাচটাকে ডিসএনগেজ করছি। কিভাবে না, ক্লাচ লিভারটাকে প্রেস করছি, বা আমি ক্লাচ প্যাডেলটাকে ফোর হুইলার ক্ষেত্রে প্রেস করছি, ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের সম্পর্কটাকে আমরা বিচ্ছিন্ন করছি। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ ক্লাচ, যদি আমার ডেফিনেশন চায়, তাহলে বলতে হবে ইট ইজ এ মেকানিজম টু কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট দ্য ইঞ্জিন পাওয়ার টু দ্য ড্রাইভিং হুইল অ্যাজ পার দি রোড অ্যান্ড লোড কন্ডিশন। ইট ইজ লোকেটেড বিটুইন দ্য ইঞ্জিন অ্যান্ড দ্য গিয়ার বক্স। এখানে ইঞ্জিন বলতে কাকে বলছি না, ইঞ্জিনের ফ্লাই হুইল। ফ্লাই হুইলটা হচ্ছে একদম আমার লাস্ট ইঞ্জিনের আউটপুট, ওখানে আমি পাবো। ফ্লাই হুইলটা কি হচ্ছে না, এনার্জি স্টোরার। ইঞ্জিন যে পাওয়ারটা জেনারেট করলো, যে মেকানিক্যাল এনার্জিটা তুমি পেলে, সেই মেকানিক্যাল এনার্জিটা কোথায় স্টোর করা হয়? ফ্লাই হুইলে স্টোর করা হয়। এবারে সেটাকে যখন আমি ট্রান্সমিশন ইউনিটের মধ্যে দেবো, তাদের মধ্যেকার যে ব্রিজ করবে কে, বা এখানে একটা ব্রিজ ইউনিট হিসেবে কাজ করছে ক্লাচ। এবারে অ্যাকর্ডিং টু দু আমার ভেহিক্যাল টাইপ, ভেরিয়াস টাইপস অফ আমরা ক্লাচ ব্যবহার করে থাকি। এখন সব জায়গায় দেখবে অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম এসে গেছে, সেখানে সেন্ট্রিফিউগাল ক্লাচের ইউজ করছি আমরা। হাইড্রোলিক ক্লাচ আছে, সেন্ট্রিফিউগাল টাইপ আছে। এছাড়া আমরা আমাদের অ্যাজ পার সিলেবাস যেটা আছে সেটা হলো কি, হোয়াট ইজ ক্লাচ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ক্লাচ, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ক্লাচ, অ্যান্ড তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল প্লেট অর মাল্টি প্লেট তোমার ক্লাচের একটা তার ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আমি টোটালটাই তোমাদেরকে আমি বলবো। এখানে আমাদের সেন্ট্রিফিউগাল ক্লাচ বা আমাদের হাইড্রোলিক ক্লাচ নিয়ে আলোচনার আমাদের জায়গা নেই। তো আমরা বেসিক্যালি যেটা ম্যানুয়াল ক্লাচ সিস্টেম যেটা আছে সেই সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ক্লাচের ডেফিনেশনটা তোমরা আমি যেভাবে বোঝালাম আশা করি বুঝতে পেরেছো। এই ডেফিনেশনটা তোমরা বইতেও পাবে, তবু আমি এখানে একবার দেখিয়ে দিলাম। নেক্সট আমি চলে আসছি দ্য ফাংশন অফ দ্য ক্লাচ। দেখো এখানে কি আছে না, ইট পারমিটস স্মুথ এনগেজমেন্ট অ্যান্ড ডিসএনগেজমেন্ট টু সিলেক্ট গিয়ার when vehicle in stationary and the engine is running বা stationary condition এ গিয়ার বক্সের গিয়ার শিফটিং এর সময় যাতে আমি স্মুথ ভাবে গিয়ারটাকে শিফট করতে পারি, তাহলে তার জন্য কি হচ্ছে না ক্লাচ ব্যবহার করছি। ক্লাচটা কি করছে না, যে স্মুথ এনগেজমেন্ট ডিসএনগেজমেন্টের কাজটা করবে। এটা ইঞ্জিন পাওয়ার ট্রান্সমিট করবে কোথায়? ড্রাইভিং হুইল, উইদাউট এনি জার্ক, মানে জার্কিং ছাড়া স্মুথ পাওয়ার ট্রান্সমিশনের জন্য আমরা ক্লাচের ব্যবহার করছি। এখানে আর কি করছে না তোমার, ইট পারমিটস দ্য চেঞ্জেস অফ গিয়ার্স when the vehicle is in motion। তাহলে এটা কি করছে না, গিয়ার পারমিটস করছে, ভেহিকেলটা যখন মোশনে থাকবে তখন আমি যাতে এখানে গিয়ার চেঞ্জ করতে পারি সেটাকে আমাকে দেখছে। আর এটা ইট পারমিট দ্য স্টপ অফ ভেহিকেল উইদাউট পাওয়ার ব্রেকিং, মানে এটা পাওয়ার লস ছাড়াও এটাকে আমরা কাজ করবে, এই হিসাবে আমরা এটাকে ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে কি না, এখানে কি কি থাকছে, একটা ড্রাইভিং মেম্বার থাকছে, একটা ড্রিভেন মেম্বার থাকছে, একটা অপারেটিং মেম্বার থাকছে। আমি এই জায়গাগুলোতে আসছি না, আমি এখান থেকে সরাসরি আরো ভালো তোমাদের জিনিস একটা দেখাবো। আমি ড্রাইভিং জায়গা থেকে সরিয়ে এসে আমি ক্লাচের যে ডিজাইনটা সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখতে পারো এখানে একটা সিঙ্গেল প্লেট ক্লাচ দেওয়া আছে। বেসিক্যালি এই জায়গাটা এটা হলো আমার একটা তোমার ফ্লাইহুইল। এই ফ্লাইহুইলের সাথে দেখো ইঞ্জিনের এই যে ক্র্যাঙ্ক শ্যাফট, এটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে এই ফ্লাইহুইলটাকে আমি এখানে রেখেছি। এই যে ক্রস সেকশনটা দেখছো এটা হচ্ছে ফ্লাইহুইল। এই ফ্লাইহুইলের সাথে এই যে শ্যাফট যেটা দেখছো এটা হচ্ছে একটা ড্রাইভ শ্যাফট। এই ড্রাইভ শ্যাফটটা কোথায় আছে না, এটা হচ্ছে গিয়ার বক্সের মধ্যে যাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে আমার গিয়ার বক্স ড্রাইভ শ্যাফট বা গিয়ার বক্স শ্যাফট তুমি বলতে পারো। বেসিক্যালি এটাই ড্রাইভ দিচ্ছে কোথা থেকে না, ফ্লাইহুইল থেকে এই শ্যাফট, অর্থাৎ এখানে ক্র্যাঙ্ক শ্যাফটের পাওয়ারটা এই ড্রাইভ শ্যাফটে আসবে। কিন্তু এখানে ব্রিজ কিভাবে হবে না, দেখো এই মাঝখানে এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার ক্লাচ প্লেট।
এবং এই যে টোটাল অ্যাসেম্বলিটা দেখতে পাচ্ছ এখানে যে স্প্রিং লোডেড যে অ্যাসেম্বলিটা আছে এটাই হচ্ছে ক্লাচ হাউজিং বা টোটাল হচ্ছে এটাই হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলি। এটার মধ্যে যেটা বেসিক পার্ট হলো না, এখানে একটা স্প্লাইন্ড করা স্যাপটার মধ্যে আমরা এই ক্লাচ প্লেটটাকে ঢুকিয়ে রেখেছি এবং এই ক্লাচ প্লেটটা আমার কি হবে না এই ফ্লাই হুইলের সাথে সবসময় এনগেজ কন্ডিশনে থাকবে। যখনই আমি ক্লাচ প্যাডেলটাকে প্রেস করব তখন কি হবে না এখানে স্প্রিং এর মাধ্যমে এই ফ্লাই হুইলের থেকে এই ক্লাচটা এদিকে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ ডিসএনগেজ করে দেবে। আমি এখানে অ্যানিমেশনটা তোমাকে দেখাবো, তার আগে আমি এখানে মেন মেন পার্টস এর নামগুলো একবার বলে দিচ্ছি, এখানে একবার দেখে রাখো। এটা হচ্ছে ফ্লাই হুইল, এটা ক্র্যাঙ্কশ্যাফট বললাম, এটা গিয়ার বক্স শ্যাফট, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টরশনাল বা টর্ক একটা স্প্রিং থাকছে, আমি বলে দেবো এটা কি হচ্ছে। এখানে ক্লাচ শ্যাফট যেটা বা এটাই ড্রাইভ শ্যাফট, এখানে স্প্লাইন কাটা থাকছে দেখতে পাচ্ছ, এখানে ফ্রিকশন লাইনার, এটা স্টার্টার রিং থাকছে, এখানে এখানে রিলিজ লিভার আছে, রিলিজ লিভার প্লেট থাকছে, এখানে এটা হচ্ছে প্রেসার প্লেট, প্রেসার প্লেটের মাধ্যমে প্রেসার স্প্রিং দিয়ে আমি ওই ফ্রিকশনাল প্লেট যেটা বা ক্লাচ প্লেটটাকে আমি ফ্লাইহুইলের সাথে চেপে রেখেছি। এখানে হচ্ছে একটা তোমার বিয়ারিং থাকছে, যেটা হচ্ছে একটা গ্রাফাইট রিং আমি লাগিয়ে বিয়ারিংটা দিয়ে ফর্ক লিভার লাগিয়ে আমি এখানে ক্লাচ প্যাডেলের সাথে এটাকে কমিউনিকেট করছি, অর্থাৎ কখনো এনগেজ কখনো ডিসএনগেজ করছি। আমি এখান থেকে এবারে অপারেশনে চলে আসবো, অপারেশন অফ সিঙ্গেল প্লেট ক্লাচ। এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো যখন আমার ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরছে আমার এখানে গিয়ার বক্সের শ্যাফটটাও ঘুরবে, যখন আমার এখানে ক্লাচটা কি হচ্ছে না এখানে কানেকশন করা আছে, দেখো এখানে ক্লাচ প্লেটটাই ফ্লাইহুইলের সাথে কন্ট্যাক্ট হয়ে আছে। যখনই আমি এখানে প্যাডেলটা প্রেস করব তখন কি হবে না এই ক্লাচ প্লেটটা এই বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। কিভাবে বাইরে বেরোচ্ছে এই ব্যাপারে ডিটেলে আমি তোমাদেরকে আবার আমি বোঝাবো, সেটার জন্য আমি আরেকটা অ্যানিমেশনের সাহায্য দেব। কিন্তু এখন এখানে যেটা অ্যাটাচমেন্ট আছে সেই অ্যাটাচমেন্টটা বোঝার চেষ্টা করো না, ক্র্যাঙ্কশ্যাফট থেকে পাওয়ারটা আমাকে এখানে গিয়ার বক্স শ্যাফটে নিয়ে যেতে হবে। এই গিয়ার বক্স শ্যাফটে নিয়ে যাওয়ার জন্য ফ্লাইহুইলের সাথে আমরা কি করছি না এই যে ক্লাচ প্লেট আছে যেটাকে আমরা বলছি ফ্রিকশন প্লেট, সেই ফ্রিকশন প্লেটটাকে এখানে ফ্লাইহুইলের সাথে আমরা প্রেস করে রেখেছি। তার জন্য কি করছেন এখানে একটা প্রেসার প্লেট দিয়ে এই ক্লাচ প্লেটটাকে এখানে চেপে রেখেছি। এবারে যখন আমার এই ক্লাচটাকে ডিসএনগেজ করতে হবে বা গিয়ার বক্স শ্যাফটের পাওয়ারটাকে আমাকে কাট করতে হবে, তখন কি করব না আমরা ক্লাচ লিভার বা ক্লাচ প্যাডেলকে আমরা প্রেস করব। ক্লাচ প্যাডেলটা প্রেস করলে কি হবে না এই প্রেসার প্লেটের উপর একটা উল্টো দিকে চাপ দেবে। এই যে প্রেসার প্লেট যেটা এটা স্প্রিং দিয়ে এই ফ্লাইহুইলের সাথে ক্লাচ প্লেটটাকে চেপে রেখেছে। আমি যখনই এখানে প্যাডেলে প্রেস করব তখন কি হবে না এই উল্টো দিক থেকে এটাকে টান দিয়ে কি করবে না এই ক্লাচ প্লেটটাকে এই ফ্লাইহুইল থেকে ডিটাচ করে দেবে। ডিটাচ করে দেওয়ার মানেই হলো কি গিয়ার বক্সের সাথে ইঞ্জিনের সম্পর্কটা কাট হয়ে গেল বা এটা গিয়ার বক্সের সঙ্গে আর পাওয়ার যাবে না, ডিসএনগেজ হয়ে গেল। এই ব্যাপারটা আমরা একটু দেখে নিই, তারপর আমি ডিটেলে আরেকটু ভালো করে বোঝাবো। দেখো এখানে যখন রিলিজ বিয়ারিং এর উপর আমি ফরওয়ার্ড প্রেস করব থ্রু ক্লাচ প্যাডেল প্রেস করে, দেখো উল্টো দিকে একটা রোটেটিং ফিল্ডার রিলিজটা আছে, সেই রিলিজ করে আমার দেখো প্লেটটা কিন্তু পিছন দিকে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছি যখন এই পাটা প্রেস করছি দেখো ক্লাচ প্লেটটা ফ্লাইহুইল থেকে সরে চলে আসছে, অর্থাৎ এখানে ডিসএনগেজ হয়ে গেল। দেখতে পাচ্ছি কিভাবে এনগেজ হচ্ছে, আমি যেই রিলিজ করে দিচ্ছি এনগেজ হয়ে যাচ্ছে, যেই প্যাডেলটা প্রেস করছি দেখো ওটা ডিসএনগেজ হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে এনগেজ এবং ডিসএনগেজমেন্ট। বুঝতে পারছো ক্র্যাঙ্কশ্যাফটের রোটেশন এবং গিয়ার বক্সের রোটেশনটা কিভাবে হচ্ছে? ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমি প্যাডেলটা প্রেস করছি, দেখো ফ্লাইহুইলের থেকে আমার ক্লাচ প্লেটটা সরে চলে আসছে, অর্থাৎ ডিসএনগেজ হচ্ছে। প্যাডেল প্রেস করছি মানে ডিসএনগেজ হয়ে যাচ্ছে, আবার আমি প্রেস করছি দেখো প্রেস করছি ডিসএনগেজ হয়ে গেল, যেই রিলিজ করে দিচ্ছি আবার এনগেজ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? আমি প্রেস করছি ডিসএনগেজ হচ্ছে, এনগেজ ডিসএনগেজ হচ্ছে, আবার দেখো কিন্তু এখানে আবার এনগেজ হয়ে যাচ্ছে। তাহলে এটাই হলো এর বেসিক প্রিন্সিপাল, আমি এটা তোমাদেরকে দেখালাম। এবারে আমি চলে যাব সরাসরি আরেকটু ভালো জায়গাতে যেখানে তোমরা একটু ডিটেলে এটা বুঝতে পারবে। আমি সেই জায়গাতে নিয়ে যাচ্ছি, এটাতে একদম পরিষ্কার পুরো ব্যাপারটা বোঝা যাবে। আমি আশা করব এটা দেখার পর ক্লাচের ফাংশন সম্বন্ধে তোমরা পুরোপুরি ক্লিয়ার একটা আইডিয়া বা কনসেপশন পেয়ে যাবে। তাহলে দেখা যাক এখানে ক্লাচ কিভাবে কাজ করছে। দেখো আমরা এখানে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি, এই ইঞ্জিনটা আমরা কি করছি না ইঞ্জিন থেকে পাওয়ারটা আমরা যেটা জেনারেট করছি সেই পাওয়ারটা ক্র্যাঙ্কশ্যাফটের থ্রু দিয়ে ফ্লাইহুইলে আসছে। ফ্লাইহুইল থেকে ওখানে কি করছি ট্রান্সমিশন ইউনিটের মধ্যে ক্লাচ এবং গিয়ার বক্সে এটা কনভার্ট করছি। তারপর এটা কোথায় নিয়ে যাচ্ছি না আমরা এটাকে হুইল, অর্থাৎ এখানে আমরা প্রপেলার শ্যাফট আছে, ডিফারেন্সিয়াল আছে, ভেরিয়াস যে ট্রান্সমিশন ইউনিট তার থ্রু দিয়ে আমরা হুইল করতে নিয়ে যাচ্ছি। এখন এখানে ফ্লাইহুইল গিয়ার বক্স এদের মাঝখানে ক্লাচটা একটা ব্রিজ ফাংশন করছে। যখনই আমরা ক্লাচ লিভারটাকে প্রেস করছি দেখো এখানে একটা ভেতরে একটা স্প্রিং প্লেটের মধ্যে আছে, সেটা কিন্তু একটা চাপ পড়ছে। অ্যাকচুয়ালি ওই যখনই চাপটা পড়ছে তখন কিন্তু আর গিয়ার বক্সে কোনো পাওয়ার আসছে না,
এবং গিয়ার বক্স যেটা ফ্রি ঘুরছিল সেটাকে আমরা প্রয়োজন মতো দেখো গিয়ার লিভারটাকে শিফট করে এনগেজ করছি, ডিসএনগেজ করছি, অর্থাৎ আউটপুট শ্যাফটে এই মুহূর্তে কোনো পাওয়ার থাকছে না। যেই আমরা আবার ওখানে প্যাডেলটাকে রিলিজ করে দিচ্ছি তখন কিন্তু ওটা আবার ফ্লাইহুইলের সাথে এনগেজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বেসিক্যালি কি দেখছি না, ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে ফ্লাইহুইলটা আমার কি করা থাকে, অ্যাসেম্বলড করা থাকে, বোল্টিং করে রাখা থাকে, অর্থাৎ ক্র্যাঙ্ক শ্যাফটের যে পাওয়ার সেটা কোথায় স্টোর হবে না, ফ্লাইহুইলের মধ্যে স্টোর হবে। এখন এই যে পাওয়ার যেটা তৈরি হলো সেই পাওয়ারটাকে কি করব না, আমরা ক্লাচের মাধ্যমে ট্রান্সমিশন ইউনিটে নিয়ে যাব। ক্লাচ প্লেটটা কিছুই নয়, একটা ফ্রিকশনাল প্লেট, বোথ সাইডে একটা ফ্রিকশনাল মেটেরিয়াল দিয়ে আমরা এটাকে তৈরি করে থাকি। এই ক্লাচ প্লেটের মাঝখানে কি করা থাকছে না, একটা স্প্লাইন কাটা থাকছে। এই স্প্লাইন কাটা হোলের মধ্যে আমরা স্প্লাইন শ্যাফট একটাকে আমরা ওখানে ওর মধ্যে প্লেস করে থাকি, এবং যেখানে কি হচ্ছে না ওই শ্যাফটের মধ্যে ক্লাচ প্লেটটা ফ্রিলি মুভ করতে পারে। এবং ওই যে শ্যাফটটা, ওই শ্যাফটটাই কিন্তু গিয়ার বক্সের ইনপুট শ্যাফট। ওই গিয়ার বক্সের ইনপুট শ্যাফটটাই তাহলে এখন এই মুহূর্তে আমরা ক্লাচ প্লেটের সাথে আমরা লাগিয়ে দিয়েছি। এবারে এই যে আমরা গিয়ার বক্সের যে সাথে যে ক্লাচ প্লেটটাকে লাগিয়েছি, তাহলে এই ক্লাচ প্লেটটা থেকে পাওয়ারটাকে আমাকে গিয়ার বক্সে ট্রান্সমিট করতে হবে। তার জন্য ক্লাচ প্লেটটাকে আমাকে কি করতে হবে না, ওই ফ্লাইহুইলের সাথে অ্যাক্সিয়াল ফোর্স দিয়ে ওকে চেপে রাখতে হবে। তাহলে ফ্লাইহুইলের সাথে আমি অ্যাক্সিয়াল ফোর্স দিয়ে ওখানে কি করবো না, অ্যাকচুয়ালি ওখানে একটা ফ্রিকশনাল ফোর্সের মাধ্যমে ফ্লাইহুইল থেকে পাওয়ারটাকে থ্রু ক্লাচ প্লেট আমরা কনভার্ট করব কোথায় না, গিয়ার বক্সে কনভার্ট করবো। অর্থাৎ যে পাওয়ারটা আমার ইঞ্জিনের মধ্যে তৈরি হয়েছিল সেটা থ্রু ফ্লাইহুইল থেকে আমরা রোটেটিং সেম স্পিডে ওটাকে ঘুরিয়ে ক্লাচের মধ্যে নিয়ে আসবো, এবং ক্লাচ থেকে ওটাকে কি করবো না মেন শ্যাফটের থ্রু দিয়ে আমরা পাওয়ারটাকে গিয়ার বক্সে এনগেজ করবো। ওইখানে কি বলছেন, দিস ইজ কল্ড দ্য ফুললি এনগেজ কন্ডিশন, অর্থাৎ ক্লাচ প্লেট এই মুহূর্তে ফ্লাইহুইলের সাথে কম্প্যাক্ট অবস্থায় আটকে আছে। এবারে যে অ্যাক্সিয়াল প্রেসারটা আমি দিচ্ছি ক্লাচ প্লেটের উপরে, ফ্রিকশনের একটা ফোর্স তৈরি হচ্ছে ওখানে, সেটা কার মাধ্যমে হচ্ছে না, ক্লাচ প্লেটের উপরে আমরা একটা প্রেসার প্লেট লাগাচ্ছি। এই প্রেসার প্লেটটা কি হচ্ছে না, একটা ক্লাচ কভারের মধ্যে প্রেসার প্লেটটা লাগানো থাকছে, এবং যার মধ্যে আমরা একটা স্ট্র্যাপ প্লেট লাগিয়েছি, যে স্ট্র্যাপ প্লেটটা কি করছে, প্রেসার প্লেটটাকে আগে পিছনে করতে পারে, অর্থাৎ সেখানে একটা অ্যাক্সিয়াল মুভমেন্ট করতে পারে, একটা স্প্রিং এর মতো কাজ করছে। এবারে ওই প্রেসার প্লেটের উপরে আমরা ওখানে আরেকটা রিট্রাক্টর ক্লিপের মাধ্যমে একটা ডায়াফ্রাম স্প্রিং কে কাজে লাগাচ্ছি। ওই ডায়াফ্রাম স্প্রিংটা ঠিক রিট্রাক্টর ক্লিপের মাধ্যমে আমরা ওই প্রেসার প্লেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি, যে ডায়াফ্রাম স্প্রিংটার মাঝখানটা হচ্ছে হলো থাকছে, এবং ওখানে রেডিয়ালি কিছু স্লট কাটা থাকছে। রেডিয়ালি স্লটটা দু সাইডে আমরা দুটো ওয়্যার রিং লাগাচ্ছি। অ্যাকচুয়ালি রেডিয়ালি স্লট কেন কাটা থাকছে একটু পরে দেখতে পাবো, ওখানে আমরা রিবেটিং করবো। তাহলে বোথ সাইড, অর্থাৎ আমরা যে ডায়াফ্রাম স্প্রিংটা বোথ সাইডে একটা ওয়্যার রিং লাগিয়ে দিচ্ছি। এই ওয়্যার রিংটা অ্যাকচুয়ালি কি করবে না, এটাকে এই যে ডায়াফ্রাম স্প্রিংটাকে একটা ফালক্রাম হিসেবে কাজ করবে। যখনই আমি এর মাঝখান বরাবর কোনো অ্যাক্সিয়াল ফোর্স দেবো, তখন দেখতে পাচ্ছ এটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে এবং প্লেটটাকে বাইরের দিকে ও বার করে দিচ্ছে। একটু ভালো করে এখানটা ফলো করো, যখনই আমি এখানে ভেতর দিকে চাপ দিই তখন দেখো আউটার এজটা অপোজিট ডাইরেকশনে মুভ করছে। দেখতে পাচ্ছ অপোজিট ডাইরেকশনে মনে হচ্ছে একটা ওয়্যারিং যেটা আছে সেটার দিক থেকে ওই যে আউটসাইড যেটা সেটা বাইরের দিকে আমার বেরিয়ে আসছে। এবারে আমি এখানে কি করছি না, রিভেটিং করছি। ওই যে আমার যে রেডিয়াল যে স্লট গুলো ছিল তার মধ্যে রিভেটিং করে দিয়ে ক্লাচ কভারটাকে ওখানে ওর সাথে সেট করে দিচ্ছি। এবারে কি হচ্ছে, এই যে টোটাল প্রেসার প্লেট যেটা আছে, প্রেসার প্লেটের সাথে ডায়াফ্রাম যে প্লেটটা, ওটাও তো টোটালি ওখানে রিভেটিং হয়ে গেল। এবং এখানে যে আমার এই যে প্লেট যেটা আছে, এটা কি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা স্প্রিং অ্যাকশন করছে। এই স্প্রিং অ্যাকশন টোটাল সিস্টেমটাকে আমি এবারে কোথায় লাগাবো না, প্রেসার প্লেট, ডায়াফ্রাম স্প্রিং, তার সঙ্গে ক্লাচ কভার, হোল এই যে প্রেসার প্লেট অ্যাসেম্বলি, এটাকে আমরা ফ্রিকশনাল প্লেটের সাথে সেট করে ফ্লাইহুইলের সাথে বোল্ট করে টোটালটাকে একটা ইউনিট করে আমরা সেট করে দিলাম। এবারে তো আমরা জানি যে ওইটা ক্লাচ প্লেটের মাঝখানে তো আমার ড্রাইভ শ্যাফটটা ঢোকানোই আছে। এখন এই ড্রাইভ শ্যাফটটা যখন ঢোকানো আছে, এই অবস্থাতে আমি যখন এই প্রেসার প্লেটে বা ডায়াফ্রাম স্প্রিংটা যেটা কিনা নর্মাল কন্ডিশন একটা কোন শেপের মতো থাকে, সেটা যখন আমার একটা ওর উপর চাপ দেবে, অর্থাৎ অ্যাক্সিয়াল প্রেসার যখন আমাকে এটা দিয়ে রাখবো, অর্থাৎ আমি ফ্লাইহুইলের সাথে যখন আমার প্রেসার প্লেটটাকে বা আমার ক্লাচ প্লেটটাকে আমি যখন অ্যাডজাস্ট করে রাখবো, তখন কি হচ্ছে না, পাওয়ার ট্রান্সমিশনের জন্য ওখানে একটা অ্যাক্সিয়াল ফোর্স ক্রিয়েট করতে হবে। সেই অ্যাক্সিয়াল ফোর্সটা এখানে আমরা কি করছি না, ফ্লাইহুইল থেকে ক্লাচ প্লেটের মাধ্যমে আমরা পাওয়ারটাকে ট্রান্সমিট করবার জন্য ওকে ওখানে আটকে রেখেছি। এবারে আমরা ক্লাচ প্যাডেলটাকে প্রেস করব, ক্লাচ প্যাডেল প্রেস করে ক্লাচ প্লেটটাকে
ফ্লাইহুইল থেকে ডিসএনগেজ করব। এই সিস্টেমটা এবার আমাকে ভালো করে বুঝতে হবে। যখনই আমি ক্লাচ প্যাডেল, দেখো বাঁ দিকে আমি ক্লাচ প্যাডেলটাকে চাপ দিচ্ছি, তখন কি হচ্ছে না এখানে একটা লিভারের মাধ্যমে একটা ক্লাচ বিয়ারিং আছে, যে বিয়ারিংটার উপরে চাপ পড়ছে। যখনই চাপ পড়ছে দেখো ডায়াফ্রাম যে স্প্রিংটা আছে সেটা ভেতর দিকে চাপ দিচ্ছে, তখন কি হবে না আমি বলেছিলাম আগে দেখিয়েছিলাম যে ওখানে একটা বাইরের দিকে একটা প্রেসার মুভমেন্ট হচ্ছিল অপোজিট ডাইরেকশনে। সেই অপোজিট ডাইরেকশনে প্রেসার মুভমেন্টের জন্য কি হচ্ছে দেখো ক্লাচ প্লেট যেটা ছিল সেটা ফ্লাইহুইল থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু কোনো পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে না, নো পাওয়ার ট্রান্সমিশন ফ্রম দ্য ক্লাচ প্যাডেল। এই মুহূর্তে যখনই আমার ক্লাচ প্যাডেল দিয়ে আমরা ওই ডায়াফ্রাম স্প্রিং এর উপর চাপ দিলাম, তখন সেটা অপোজিট প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে আমার ক্লাচ প্লেটটা ফ্লাইহুইল থেকে ডিসএনগেজ হয়ে যাচ্ছে। ফ্লাইহুইল থেকে যখন ক্লাচ প্লেটটা ডিসএনগেজ হয়ে গেল, তখন কিন্তু ফ্লাইহুইল থেকে আর কোনো পাওয়ার ওই ড্রাইভ শ্যাফটে যাবে না। তাহলে বুঝতে পারছি কিভাবে আমরা এখানে করছি। এবারে এখানে যে কথাটা বলছিলাম যে জার্কিং এর যে ব্যাপারটা আসছিল বা জার্ক বা শক অ্যাবজর্ব যেটা করছিল, তার জন্য কি করছি না এখানে ক্লাচ প্লেটের মধ্যে যেটা ফ্রিকশন প্লেট আছে তার মধ্যে কিছু টর্সনাল স্প্রিং লাগানো আছে। এই টর্সনাল স্প্রিংটা আবার কিভাবে লাগানো আছে না, ওটার জন্য যে গিয়ারবক্স ইনপুট শ্যাফট আছে তার উপর একটা হাব লাগিয়ে দিয়েছে। এই হাবটার একটা বিশেষ কাজ আছে, এটা কিন্তু হালকা করে একটু মুভ করতে পারে, রোটারি মোশনের মধ্যে হতে পারে। কি করছি না দেখো এই হাবটা কি করছে, রিটেনার যে প্লেট আছে তার মাঝখানে দেখো দেখতে পাচ্ছ যখনই আমরা এখানে জার্ক হচ্ছে তখন কিন্তু হাবটা হালকা করে একটু অ্যাক্সিয়াল মুভমেন্ট আছে। এবারে যে স্লট আছে সেই স্লটে আমরা স্প্রিংটাকে লাগিয়ে দিচ্ছি। এই স্প্রিংটা কি করছে না যখনই আমার ক্লাচ প্লেটের উপরে কোনো একটা অ্যাক্সিয়াল থ্রাস্ট আসছে, তখন কি হচ্ছে দেখো এখানে হাবটা এখানে কন্ট্রাস্ট হচ্ছে বা সাইডে মুভ করছে, তখন কি হচ্ছে না স্প্রিংটা কম্প্রেস হচ্ছে। স্প্রিংটা কম্প্রেস হলে সে কিন্তু আগের জায়গায় ফিরে আসার জন্য একটা ফোর্স ক্রিয়েট করছে এবং হাবটাকে আগের পজিশনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। যখনই আমার এখানে জার্ক হচ্ছে বা ভাইব্রেশন হচ্ছে, তখন কি হচ্ছে না টর্সনাল যে স্প্রিংটা আছে সেটা ওই হাবটার উপরে চাপ দিয়ে ওই জায়গায় যে পাওয়ার ট্রান্সমিশনটাকে অনেকটাই স্মুথ করে দিচ্ছে। ফলে আমি কি করছি না আমার যে জার্ক বা যে ভাইব্রেশন সেটা কিন্তু ড্রাইভ শ্যাফটে আর আসতে পারছে না। তাহলে শুধুমাত্র এখানে যে এনগেজমেন্ট ডিসএনগেজমেন্ট নয়, টোটাল আমরা এখানে কিন্তু আমরা এটাকে কি করছি না একটুখানি তোমার যে জার্ক যে ব্যাপারটা আছে সেটাকেও কিন্তু আমরা এখানে ওকে মিনিমাইজ করতে পারছি। তাহলে ওভারঅল ক্লাচের কি ফাংশন বা ক্লাচটা কিভাবে কাজ করছে, ইঞ্জিন থেকে গিয়ার বক্স অর্থাৎ আমার পাওয়ার জেনারেশন ইউনিট এবং পাওয়ার ট্রান্সমিশন উপরে মাঝখানে একটা ব্রিজের মতো কাজ করছে। প্রয়োজন অনুযায়ী আমি ক্লাচটাকে এনগেজ করছি, কখনো কখনো সেটাকে ডিসএনগেজ করছি। বেসিক্যালি ক্লাচ যে হোল অ্যাসেম্বলি যেটা আছে তার মধ্যে মেইন পার্টস বলতে যেটা বোঝায় সেটা হলো একটা ক্লাচ প্লেট বা ফ্রিকশনাল প্লেট, যেটা ফ্রিকশন মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। এর সাথে আমরা কি লাগাচ্ছি না ওখানে একটা প্রেসার প্লেট অ্যাসেম্বলি দিচ্ছি। যে প্রেসার প্লেট অ্যাসেম্বলিটা বেসিক্যালি একটা অ্যাক্সিয়াল ফোর্স দিয়ে ফ্লাইহুইলের সাথে ক্লাচ প্লেটটাকে সব সময় এনগেজ করে রাখছে এবং ওখানে যে ফুল এনগেজমেন্ট যখন হবে তখন ফ্লাইহুইল থেকে ওই ফ্রিকশনাল ফোর্সের মাধ্যমে ক্লাচ প্লেটের থ্রু দিয়ে আমার যে ড্রাইভ শ্যাফট আছে যেটা গিয়ার বক্সের ইনপুট শ্যাফট, সেই শ্যাফটে নিরন্তর পাওয়ারটা ট্রান্সমিট হতে থাকবে। কিন্তু যখন আমার পাওয়ারটা ডিসএনগেজমেন্ট করার দরকার হবে বা পাওয়ারটাকে আমার কাট করবার প্রয়োজন হবে, তখন কিন্তু ক্লাচ প্যাডেলটাকে আমাকে প্রেস করতে হবে এবং যখনই আমি ক্লাচ প্যাডেল প্রেস করব তখন কি করব না ক্লাচ যে প্রেসার প্লেট আছে সেই প্রেসার প্লেটের উপরে আমরা ওখানে একটা লিভারের মাধ্যমে একটা চাপ দেবো। সেই চাপটা দিলে কি হবে না যে অ্যাক্সিয়াল ফোর্সের মাধ্যমে ফ্রিকশনের সাথে ক্লাচ প্লেটটা একদম এনগেজ হয়েছিল সেটা কি হবে না একটা উল্টো দিকে আউটার ফোর্স একটা ক্রিয়েট করবে ওই রেডিয়াল বরাবর। সেই আউটার ফোর্সে কি হবে না তোমার ফ্রিকশনাল প্লেটটা ফ্লাইহুইল থেকে ডিসএনগেজ হয়ে যাবে। এই যে ডিসএনগেজমেন্ট যখন হবে তখন কোনো পাওয়ার ইঞ্জিন থেকে আর আমার ড্রাইভ যে শ্যাফট আছে অর্থাৎ যে গিয়ার বক্সের ইনপুট শ্যাফট তাতে কোনো পাওয়ার আসবে না। এরপরে যেটা আসছে কি না আমার এই যে ক্লাচ প্লেট যেটা আছে সেটা যখন এনগেজ অবস্থায় থাকছে বা যখন আমি ইনিশিয়ালি এনগেজ করছি আফটার ডিসএনগেজমেন্ট করলাম, গিয়ার বক্সে চেঞ্জেস করলাম, তারপর আমি যখন ওকে আবার এনগেজ করছি তখন কি হবে না ইঞ্জিন থেকে পাওয়ারটা যাতে কোনো রকম জার্ক বা ভাইব্রেশন বা ঝটকা না দিয়ে আমার ট্রান্সমিট না হয় হুইল পর্যন্ত, তার জন্য ওখানে একটা কি করছি একটা টর্সনাল স্প্রিং এবং হাব একটা রেখে দিচ্ছি যেটা কি করবে না ওখানে ওই ভাইব্রেশন বা জার্কটাকে ও ড্যাম্প করবে, মানে ভাইব্রেশন ড্যাম্পার হিসেবে ওখানে একটা ও কাজ করছে। তাহলে আমরা এখান থেকে একটা ক্লাচের
কমপ্লিট ধারণা পেলাম। তোমরা বইটা একটু ভালো করে দেখবে, সেখানে সিঙ্গেল প্লেট ক্লাচ, মাল্টি প্লেট ক্লাচ এবং টোটাল ক্লাচের যে কনস্ট্রাকশনাল ডিটেল আছে সেটা আমি তোমাদেরকে এর আগের অ্যানিমেশনটাতে দেখালাম যে কি কি অংশ আছে, কোথায় বিয়ারিং আছে, কোথায় ক্লাচ প্লেট আছে, কোথায় ডায়াফ্রাম প্লেট আছে, কোথায় কিভাবে স্প্রিং কাজ করছে, কোনটা লিভার কিভাবে আমরা কাজ করছি, এটা একটু ভালো করে দেখে নিও। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় আমি নেক্সট ক্লাসে তোমাদের এই ব্যাপারে ডিটেলে বুঝিয়ে দেবো। আজকে আমি এই মুহূর্তে যতটা পড়ালাম বা বোঝালাম সেটাতে কার কার কোথায় সমস্যা হয়েছে আমাকে যদি একটু বলো, তাহলে আমি সেটা একটু আরো ভালো করে ক্লিয়ার করে দেবো। সবাই বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো, একটু জোরে বলবো। স্যার বলছি, হ্যাঁ স্যার বলছি, আমরা দেখুন যখন ভিড়ের মধ্যে গাড়িটাকে নিয়ে যাই, মানে তখন তো আমরা ক্লাচটাকে দেবেই রাখি, তো এটার কারণ কি? ক্লাসটা দাবছো কেন? তুমি তুমি তো ড্রাইভার, ক্লাসটা দেবে দিতে, যদি না দাবো তাহলে কি হবে? স্টার্টটা বন্ধ স্যার হয়ে যাবে। ওটা, হ্যাঁ তো স্টার্টটা বন্ধ হয়ে যাবে মানে কি হচ্ছে না, তুমি যে গিয়ারে তুমি চালাচ্ছ সেই গিয়ারের সঙ্গে যে হুইলের স্পিড থাকার দরকার আছে সেই স্পিডটা অ্যাচিভ করতে পারছে না। কিছু কিছু গাড়ির স্পিডোমিটার দেবে লেখা থাকে, দেবে ইঞ্জিন ড্রাইভারকে, ড্রাইভার হ্যাবিট ভালো করার জন্য দেবে লেখা থাকে 0 থেকে 10 বা 20 এক নাম্বার গিয়ারে চালাতে বলছে, 20 থেকে 30 দু নাম্বার চালাতে বলছে, 30 থেকে 60 হয়তো দেখছে 3 নাম্বার গিয়ার চালা, 60 পর থেকে 4th গিয়ার, এরকম করে কিন্তু একটা মিটারের কাঁটা করে দেওয়া থাকে কিছু কিছু গাড়ি ক্ষেত্রে, বর্তমান গাড়িতে কিছু থাকে, ডিজিটাল ছাড়া অ্যানালগের ক্ষেত্রে বলছে। অর্থাৎ আমাকে কি বলছে না, ইঞ্জিন স্পিডের উপর ভ্যারি করে আমাকে কিন্তু ট্রান্সমিশনের যে গিয়ার ট্রেন্ড আছে সেটাকে চেঞ্জেস করতে হবে। এবার ধরো কোনো কারণে তুমি গাড়িটা 3rd গিয়ারে আছে, তুমি চলছিলে তুমি 40 কিলোমিটার/আওয়ার স্পিডে, তুমি ভিড়ের মাঝে হঠাৎ পড়ে গেছো, এবারে কি হচ্ছে না তুমি গিয়ার শিফটিং করতে ভুলে গেছো, গিয়ার শিফটিং করতে তোমার সময় নেই, সঙ্গে সঙ্গে তুমি কি করছো না ব্রেকও করতে হচ্ছে। এবার যদি তুমি ইনস্ট্যান্ট ব্রেক, অর্থাৎ তুমি তো 40 থেকে তুমি 10 কিলোমিটার/আওয়ার আসবে, ব্রেক করছো, ব্রেক করার সাথে সাথে কি হবে না, আমার যে আউটপুটে যে পাওয়ারটা আসলো সেটাকে হুইল ট্রান্সফার করতে চাইছে কিন্তু ব্রেকিং হয়ে যাচ্ছে, তখন ইঞ্জিনটা স্টপ হয়ে যাবে। ইঞ্জিনটাকে স্টপ করার যাতে না হয়ে যায় তার জন্য কি ইঞ্জিনের পাওয়ারটাকে আমাকে কি করে ট্রান্সমিশন পাওয়ারটাকে কাট করে দিতে, অর্থাৎ লোডটা ইঞ্জিন থেকে লোডটাকে আমি কাট করে দিলাম। লোড বলতে কি না, হুইলে যে লোডটা দিচ্ছে সেই লোডটা কিভাবে কাট করবে না, আমি ক্লাচটাকে যদি ওখানে ক্লাচ লিভারটাকে টিপে দিই বা ক্লাচটাকে যদি ডিসএনগেজ করে দিই তাহলে ইঞ্জিন থেকে কোনো পাওয়ারই আর ট্রান্সমিশন ইউনিটে আসবে না, তাহলে ইঞ্জিনটা কিন্তু আর বন্ধ হবে না, ইঞ্জিনটা রানিং হয়ে গেল। এবার আমি কি করব না, যেহেতু আমি স্পিডটা কমিয়ে নিয়েছি আমি গিয়ার বক্সটা চেঞ্জ করে নিলাম, গিয়ারের যে আমার 3 নম্বরে ছিল কি 4 নম্বরে ছিল আমি সেখান থেকে সেকেন্ড গিয়ারে নিয়ে চলে এলাম। এবারে আমি আস্তে আস্তে আবার যখন ক্লাচটাকে ওখানে এনগেজ করবো, অর্থাৎ আমি ক্লাচ লিভারটাকে যখন ছাড়বো তখন ইঞ্জিন থেকে আবার পাওয়ারটা এসে ওই 2 নম্বর গিয়ারের প্রয়োজনীয় টর্ক বা স্পিড ও দিয়ে আমাকে গাড়িটা ওখান থেকে আস্তে আস্তে নিয়ে যাবে। এই যে আমি যে উদ্দেশ্য নিয়ে ক্লাচটা করলাম, অর্থাৎ আমি ইঞ্জিনটাতে বন্ধ না হয়ে যায়, তার মানেটাই কি হলো না, আমি কেন বন্ধ হয়ে যাবে না, যে স্পিডে আমার ইঞ্জিনটা ঘুরছে সেই স্পিডে কিন্তু আমার এখানে ট্রান্সমিশন আমি করতে পারছি না। তাহলে কি করতে হবে না, যেটা পাচ্ছি না তাকে আমাকে বাদ দিতে হবে, বাদ দিতে গেলে কি করতে হবে না, আমাকে ইনস্ট্যান্ট পাওয়ারের যে ট্রান্সমিশন যে রাস্তাটা সেই রাস্তাটাকে কাট করে দিতে হবে। কাট করবার জন্য কে আছে, ক্লাচ আছে, সুইচ অফ করে দাও। যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছিল ফ্রম ইঞ্জিন টু আমার গিয়ার বক্স সেই জায়গাতে আমি কি করলাম, সুইচটাকে অফ করে দিলাম, ক্লাচটাকে ডিসএনগেজ করে দিলাম, ফ্লাইহুইল থেকে ক্লাচটা ডিসএনগেজ করে দিলাম, মানে ফ্লাইহুইল আলাদা হয়ে গেল, ইঞ্জিন আলাদা ঘুরবে, ট্রান্সমিশন ইউনিটার কোনো পাওয়ার আসবে না। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? মানে স্যার তাহলে এই গিয়ার চেঞ্জ করার সময় সেই জন্যই আমরা পাওয়ারটাকে কাট করার জন্যই ক্লাচটাকে দেবে গিয়ারটা চেঞ্জ করি। আর অন্য কিছু মনে হচ্ছে? না স্যার আরো এইটাই আরো অনেকগুলো জিনিস তো বলেছি আমি। আর স্যার বলছি যখনগুলো অটো ক্লাচ থাকে, যখন গিয়ার চেঞ্জ করি যখনগুলো ক্লাচ থাকে না তো সেন্ট্রিফিউগাল ক্লাচ থাকে, বুঝতে পারলে, ওখানে যে সিস্টেম থাকে সেটা একটা ক্লাচ সিস্টেম অবশ্যই থাকবে কিন্তু ওখানে একটা আলাদা পদ্ধতি ইউজ করা হয়, বেসিক্যালি ওখানে হাইড্রোলিক অ্যান্ড সেন্ট্রিফিউগাল একটা সিস্টেম আছে যেটা আমাদের এই মুহূর্তে নেই। তোমার যদি সময় থাকে আর ইন্টারেস্টেড থাকো আমি তোমাদের কিন্তু এই ব্যাপারটাও বলতে পারি, কিন্তু বেসিক্যালি এগুলো অ্যাকচুয়ালি এমএমবি ছেলেদের জন্য ভালো আছে, তোমরা তো ওই ট্রান্সমিশন ইউনিটটা পড়ছো না, আমি এটা আর এখন এই মুহূর্তে বলতে পারবো না, মানে ইন্টারেস্টেড থাকলে পরে আমি বলে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওখানে ম্যানুয়াল ক্লাস থাকে না। হ্যাঁ বলো, আর কার কি আছে?